হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে সারা দেশে কোরআনের কথা বলতে বলতে জীবনের শেষ প্রান্তে এসে তিনি ওই কথাগুলো গিয়ে পার্লামেন্টে বলেছিলেন, গোটা পার্লামেন্ট তার বক্তব্যে থরথর করে কেঁপে উঠেছিল। আজ সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরাও তখন কারাগারে ছিলাম। তো যাই হোক, তারা চলে গেছেন, আমাদের পূর্বসূরীরা, তারা গিয়ে তাদের অসমাপ্ত কাজ আমাদের হাতে রেখে গেছেন সম্পন্ন করার জন্য। আমরা বর্তমান প্রজন্মের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার নতুন প্রজন্মকে নিয়ে আমরা শপথ করতে চাই যে তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। নাম এর চেয়ে সুন্দর নাম আর পৃথিবীতে হতে পারে? হইতেই পারে না, মোহাম্মদপুর। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো নামটা যত সুন্দর, কিন্তু এই এলাকার ইমেজ, এই এলাকার সম্পর্কে মানুষের কাছে, দেশবাসীর কাছে যেই বার্তা এবং যেই মেসেজ, সেটা কিন্তু নামের সাথে মানানসই না। সর্বশেষ আমরা গত 2 দিন আগে বাংলাদেশের এক বিপ্লবী যুবককে বাংলাদেশের এক ঐতিহাসিক জানাজার মাধ্যমে আমরা তাকে দাফন করেছি। নাম হলো তার শহীদ শরীফ ওসমান হাদী। সে ইনসাফের জন্য লড়াই করেছে, তার আর কোনো দাবি ছিল না। একটাই দাবি নিয়ে সে জুলাই যুদ্ধের সম্মুখ সারিতে ছিল। জুলাই পরবর্তী বাংলাদেশে সে একটা কথা নিয়ে সে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, কাজ করেছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে সে গিয়েছে। একটা শব্দ সে তার জীবনে সবচেয়ে বেশি উচ্চারণ করেছে, আমার অ্যানালাইসিস, সেই শব্দটা হলো ইনসাফ। সেই ইনসাফের জন্য লড়াই করতে করতে সে জীবন দিল। সারা দেশের মানুষ তাকে, তার জন্য কাঁদল। দেশের মানুষের হৃদয়ে সে এমন ভালোবাসা অর্জন করেছে যে সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়েছে। নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ, যুবক নির্বিশেষ সকল মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, দেশে এবং প্রবাসে যারা আছে, এমন ভালোবাসা খুব কম মানুষের কপালেই জুটে। এইরকম একজন মানুষ যখনই তাকে গত 12ই ডিসেম্বর গুলি করা হলো তার মাথায়, নামটা চলে আসলো মিডিয়াতে, সেই ঘৃণিত দুষ্কৃতিকারী, আততায়ী, সন্ত্রাসীর, এই গুলিকারী খুনি, তার নামের সঙ্গে যখন তার পরিচয় আসলো, সে কোন এলাকায় থাকে? আদাবর, মোহাম্মদপুর। এই হলো তথ্য। এই তথ্যটা বাংলাদেশে আমাদের এই এলাকা সম্পর্কে ভালো কোনো বার্তা দেয় না। এই এলাকার মানুষ সম্পর্কে জানলেই মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। ওরে বাপ রে বাপ, মোহাম্মদপুর মানে হলো সন্ত্রাসের ভয়াল রাজত্ব। মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধে। মোহাম্মদপুর মানে হলো কিশোর গ্যাং। মোহাম্মদপুরের একেবারে সেই বেরিবাদের সুইচ গেট থেকে শুরু করে রায়ের বাজার পর্যন্ত গোটা এলাকা এটা একটা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমি একটা কথা প্রশ্ন করি, এই যে কিশোর যারা 15 বছর, 16 বছর, 17 বছর, যাদেরকে আজকে এই সমাজ গ্যাং বলে, এই কিশোররা কি মায়ের পেট থেকে গ্যাং হয়ে সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছে? এরা কি মায়ের পেট থেকে মাদক কারবারি হয়ে বের হয়ে আসছে? এরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবেই তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। কে এদেরকে সন্ত্রাসী বানালো? কারা এদের হাতে অস্ত্র তুলে দিল? এদের মাধ্যমে চোরাচালান কারবারি কারা করে? কারা এদের হাতে মাদকের পুটলি তুলে দিয়ে, বাবার হিরোইন তুলে দিয়ে সমাজটাকে নরকে পরিণত করলো কারা? এই প্রশ্ন করতে চাই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমার বিচরণ আছে। 3 বছর জেল খেটেছি, তার মধ্যে 1 চিল্লা লাগাইছি শুধু রিমান্ডে। 40 দিন পূর্ণ। আমরা দেখেছি সেসব জায়গাগুলোতে এই সমাজের অন্যায় অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেই জায়গাটা থেকে পালিত হয় সেটাই হলো রাজনীতি। রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়ায় প্রশাসনের কিছু দুষ্কৃতিকারী লোক, আর কিছু কালো টাকার মালিক, আর কিছু পেশি শক্তির মালিক, এই মিলে একটা দুষ্ট চক্র তৈরি হয়। এই দুষ্ট চক্র কোটি কোটি না, লক্ষ লক্ষ না, সব মিলে সারা বাংলাদেশের 1 লাখ হতে পারে। 1 লক্ষ মানুষ আমাদের 17 কোটি 99 লক্ষ মানুষের জীবনকে ঝালাপালা করে ছেড়ে দিল। তারা আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে, দেশবাসীকে অতিষ্ঠ করে ফেলেছে। কারণ
আমরা দেশবাসীর ঐক্যবদ্ধ না। ওই 1 লক্ষ মানুষ ওরা দুষ্কৃতিকারী, ওরা সিন্ডিকেটেড। আমরা যদি দেশের নিরীহ মানুষ, সাধারণ মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা যদি ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সোনার বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব। আমি আত্মবিশ্বাসী, আমার কনফিডেন্স আছে। আমি সেই কনফিডেন্সের জায়গা থেকেই আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতে চাই, আমার সুধীজন, আমার আপনজন অনেকেই ঘনিষ্ঠ, তারা আমাকে অনেকেই পরামর্শ দেয় যে হুজুর আপনি তো এই যে ইসলামের কথা, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে আপনার প্রতিবাদী কথা সারা বাংলাদেশের মানুষ শুনে, আপনি হাটে ঘাটে মাঠে মঞ্চে ময়দানে মাহফিলে বলেন এই কথাগুলো এখন মাঠে ময়দানে বলার পাশাপাশি পার্লামেন্টে বলা দরকার। হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে সারা দেশে কোরআনের কথা বলতে বলতে জীবনের শেষ প্রান্তে এসে তিনি ওই কথাগুলো গিয়ে পার্লামেন্টে বলেছিলেন, গোটা পার্লামেন্ট তার বক্তব্যে থরথর করে কেঁপে উঠেছিল। আজ সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরাও তখন কারাগারে ছিলাম। তো যাই হোক, তারা চলে গেছেন, আমাদের পূর্বসূরীরা, তারা গিয়ে তাদের অসমাপ্ত কাজ আমাদের হাতে রেখে গেছেন সম্পন্ন করার জন্য। আমরা বর্তমান প্রজন্মের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার নতুন প্রজন্মকে নিয়ে আমরা শপথ করতে চাই যে তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদিরা যে স্বপ্ন দেখে গিয়েছে, ইনশাআল্লাহ সেই সোনার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এই কিশোর গ্যাং যারা ছোট, যাদেরকে অন্ধকার পথে পরিচালিত করে কিছু গডফাদার, এই সকল গডফাদারদের কাছ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে এই সকল শিশু কিশোরদেরকে যদি মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে এদেরকে যদি একটু স্নেহ ভালোবাসা দেওয়া যায়, এদের জন্য সুন্দর একটা কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে যারা আজকে সন্ত্রাসী হিসেবে জাতির কলঙ্ক, এই সন্তানগুলোকে সুন্দরভাবে গাইড করতে পারে, এরা এ জাতির হিরণ্ময় হাতিয়ারে পরিণত হওয়া সম্ভব। আমি আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে সেই কাজ আমি করতে পারবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে আল্লাহ আমাকে যে প্রভাব দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, দেশের উপর, সরকারের উপর, প্রশাসনের উপর, রাজনৈতিক দলগুলোর উপর, আমি মোহাম্মদপুরের এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় রাজনীতিতে গেলেও আলহামদুলিল্লাহ আমার অবস্থান গোটা জাতীয় রাজনীতিতে এমন একটা জায়গা আছে যে সেখানে আমি দেশ এবং জাতির জন্য এবং বিশ্ব পরিসরে উম্মার কল্যাণে আমি একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশাবাদী। তো সেই হিসাবে আমি আমার কথাগুলো বললাম। এখন আপনাদের কাছ থেকে আমি শুধু এতটুকু মতামত জানতে চাইব, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনাদের ভাই মামুনুল হক যে কথাগুলি বলল এগুলো সঠিক, তাহলে আপনাদের কি দায়িত্ব সেটা আপনারা নির্ধারণ করবেন। আর যদি মনে করেন যে না আমার কথাগুলো সঠিক না, সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আপনাদের অভিমতগুলো ব্যক্ত করতে পারেন। আপনাদের পরামর্শ এবং আপনাদের অভিমতের ভিত্তিতেই ইনশাআল্লাহ আমি আমার সিদ্ধান্ত চূড়ান্ত করব। গরিব মানুষ এবং মেহনতি মানুষের প্রতীক রিক্সা, আমরা চাই যে সবসময় বড় লোকরা গাড়ি দিয়ে শুধুমাত্র সংসদে যায়। এবার ইনশাআল্লাহ মোহাম্মদপুর থেকে রিক্সা যোগে আমরা জাতীয় সংসদে যেতে চাই। ইনশাআল্লাহ এলাকার যারা যারা, বিশেষ করে আমার ঘরে বসে আমার বোনেরা, মায়েরা, যারা আমাদের মেয়েরা, যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনারাও আপনাদের সার্কেলে, আপনাদের বান্ধবীদের কাছে, আপনাদের অন্যান্য আপনজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে আমার পক্ষ থেকে এই পয়গাম এবং এই সালামটুকু পৌঁছে দিবেন। হয়তো প্রত্যেকের কাছে কাছে আমি যেতে পারবো না, আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি মানুষের কাছে যাওয়ার। ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনাদের খাদেম হিসেবে আমাকে নির্বাচিত করেন, নিয়োগ করেন, আমি কথা দিচ্ছি প্রতিটি এলাকার প্রতিটি মানুষের সকল সমস্যা অন্তত শুনে সেই ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করবার জন্য একটা আধুনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব, যাতে যে কোনো মানুষ যে কোনো জায়গায় কোনো সংকট, যে কোনো সমস্যার কথা বললে 24 ঘন্টার মধ্যে তড়িৎ তার একটা সমাধানের উদ্যোগ যেন নেওয়া যায়, সেরকম একটা ব্যবস্থাপনা ইনশাআল্লাহ আমরা করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আপনাদের সকলের কাছ থেকে দোয়া, পরামর্শ এবং সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, আমরা শঙ্কর জামে মসজিদে আমাদের আমিরে মজলিস মাগরিবের নামাজ আদায় করবেন। সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য সকলকে আমরা বক্তব্য দিতে পারছি না। তবে আমাদের একজন ভাই, বড় ভাই, শ্রদ্ধা ভাজন ভাই জনাব হাবিবুর রহমান ফিরোজ ভাই, উনি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে ওনার বক্তব্য শোনাবেন, মতামত পেশ করবেন।